নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 12 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এসেছিলো তার একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এখানে তোমাদের জন্য টোটাল আজকে 24টা কোশ্চেন আছে, 23টা কোশ্চেন আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট খুবই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি হিন্দিতে করে রাখতাম, তো আজকে কেউ একজন আমার ভিউয়ার কমেন্ট করেছিল যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি বাংলায় হতো তাহলে ভালো হতো, তো সেই সূত্রে আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলায় করছি, ঠিক আছে, ইংলিশ বাংলা। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল এনসিয়েন্ট আর্ট ফেস্টিভ্যাল 2024 অর্গানাইজড? প্রথম কোশ্চেনটা করা হয়েছে, প্রাচীন যে আর্ট ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজন করা হয়েছে? এটার আনসারটা হবে নিউ দিল্লিতে। এটা নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্ট ইন কোলাবোরেশন সেন্টারে এটা আয়োজন করা হয়েছে, আর এটা 8তম আয়োজন আর্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে, উইথ দ্য কোলাবোরেশন উইথ দ্য রেইজ অফ উইজডম সোসাইটি অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার এবং রেইজ দ্য উইজডম সোসাইটির সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে এই মেলাটার ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছে। এখানে পুরনো আগেকার দিনের যে প্রাচীন যে আর্টসগুলি হতো, শিল্পকলাগুলি, ওইগুলি আর্ট চিত্র অঙ্কন করা হয়ে থাকে। দ্য চিফ স্পেশাল গেস্ট ছিল এখানে ডক্টর সচিদানন্দন যোশী, যদি জিজ্ঞেস করে কোথাও তাহলে। পরের কোশ্চেনটা যাব, হুইচ কান্ট্রিজ ট্যুরিজম ডিপার্টমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাক্টর সোনু সুদ অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ট্যুরিজম? আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, আমরা জানি অ্যাক্টর সোনু সুদ যে আছে, সোনু সুদ যে সলমন খানের এগেস্টে যে ভিলেন ছিল দাবাং সিনেমায়, সোনু সুদকে কোন দেশের ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ওটার আনসারটা হবে থাইল্যান্ড তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য সোনু সুদকে অ্যাপয়েন্ট করেছে। এখন সোনু সুদ থাইল্যান্ডের ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ হয়ে থাকে, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করবে যেন ওখানে মানুষ টুরিস্ট হিসাবে ওখানে যায়, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন? এখানে জিজ্ঞেস করা হয়েছে কাকে প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের, আন্তর্জাতিক যে হকি ফেডারেশন আছে সেটার প্রেসিডেন্ট। উত্তরটা হবে তৈয়ব ইকরাম। তিনি আগেও প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে আবার রিইলেক্টেড করা হয়েছে, ঠিক আছে। তৈয়ব ইকরাম হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ টার্ম, মানে দ্বিতীয়বারের জন্য ওনাকে আবার নিযুক্ত করা হয়েছে, উনি আগেও ছিলেন। ইকরাম স্কোর, উনি যে টোটাল 126টা ভোটের মধ্যে 79টা ভোট উনি পেয়ে কী হয়েছেন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কাকে পরাজিত করে? ওনার সঙ্গে যে রাইভেল ছিল মার্ক কোড্রন, যিনি বেলজিয়ামের ছিলেন, উনি 47টা ভোট পেয়েছেন। পরের কোশ্চেনটা যাব, হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ মরিশাস কোথায় দেখে নেব? এই হচ্ছে মরিশাস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার ম্যাপ, আর মরিশাস নিচে দেখুন রেড যে ডট পয়েন্ট আছে, একটা দ্বীপ রাষ্ট্র যেটা ইন্ডিয়ান ওশানের মধ্যে পড়ে, ঠিক আছে। এই মরিশাসের নতুন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করা হয়েছে, নতুন প্রাইম মিনিস্টার হয়েছে ডক্টর নবীন রামগুলাম, ঠিক আছে। উনি লেবার পার্টি বিলং করেন, যদি জিজ্ঞেস করে থাকে ওনার পার্টির নাম কি, উনি লেবার পার্টির মরিশাসের। উনি কাকে হারিয়েছেন? বর্তমান যে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন প্রবীন্দ জগন্নাথ, ওনাকে হারিয়ে তিনি নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ওনাকে ফোন করে ওনার ভিক্টরির জন্য কংগ্রেচুলেশন জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। হোয়ার ইজ দ্য ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP29 যেটাকে বলে বিং হেল্ড? ইউনাইটেড নেশনের যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা হয়, যেটা নাম দেওয়া হয়েছে COP29, সেটা কোথায় অর্গানাইজ করা হয়েছে? একটা ইম্পর্ট্যান্ট মিটিং বলতে পারেন, কনফারেন্স, সেটা গুরুত্বপূর্ণ একটা কনফারেন্স, ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য। এটা
অর্গানাইজ করেছে বাকু আজারবাইজানের যে ক্যাপিটাল সিটি বাকুতে এই COP29 আয়োজন করা হয়েছে। কবে থেকে? এটা প্রোগ্রামটা চলছে 11 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত চলবে। আর এবার COP29 মেইন বিষয় হচ্ছে ফোকাস অন দ্য সামিট ইজ অন ফাইন্যান্স, অর্থনীতির উপরে বেস করবে, বিশেষ করে ফোকাস করা হবে। পরের কোশ্চেনটা যাব, ইন হুইচ সিটি অফ বিহার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেজ দ্য ফাউন্ডেশন স্টোন অফ এইমস? এখানে জিজ্ঞাসা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের কোন সিটিতে একটা এইমস হসপিটাল বানানোর ভিত্তিপ্রস্তর উদ্ঘাটন করেছেন, শিলান্যাস করেছেন যেটাকে বলা হয়। এটা হচ্ছে বিহারের ধারবাঙ্গা জেলা সিটিতে এই একটা এইমস হসপিটাল হতে যাচ্ছে, সেটা নরেন্দ্র মোদী ইনোগ্রেশন করেছেন রিসেন্টলি। এখানে কী কী থাকবে? ইট ইজ ইনক্লুড সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে আয়ুষ ব্লক থাকবে, একটা মেডিসিন কলেজ থাকবে, মেডিকেল কলেজ, নার্সিং কলেজও থাকবে, রেসিডেন্সিয়াল ফেসিলিটিসও ওখানে থাকবে। এছাড়াও এর সঙ্গে সঙ্গে বিহারে আরও বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে 12,100 কোটি টাকার যে ফাউন্ডেশন স্টোন উনি উদ্ঘাটন করেছেন, ঘোষণা করেছেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়ার সবচেয়ে বড় অয়েল কর্পোরেশন, এটার চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? এর আনসারটা হবে অরবিন্দর সিং সাহনিজিকো। এটার কী বানানো হয়েছে? চেয়ারম্যান বানানো হয়েছে অরবিন্দ সিং সাহানি। ইন্ডিয়াস লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বানানো হয়েছে। ওনার বয়স 54, উনি বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ডিরেক্টর রূপে কাজ করছেন বিজনেস ডেভেলপমেন্ট এবং পেট্রোকেমিক্যাল ডিভিশনে। পরের কোশ্চেনটা যাব, হোয়ার উইল দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হাই অল্টিটিউড প্যারা স্পোর্টস সেন্টার বি এস্টাবলিশড? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এটা বিশ্বের মধ্যে প্রথম সবচেয়ে উঁচু স্থানে হাই অল্টিটিউড, ওয়ার্ল্ড ফার্স্ট হাই অল্টিটিউড, সবচেয়ে উঁচু জায়গায় বিশ্বের প্রথম প্যারা স্পোর্টস সেন্টার। প্যারা স্পোর্টস কোনগুলি? যেগুলি যারা হাঁটতে পারে না, ঠিক নেই, ডিসেবলড যাদেরকে বলা হয়, যারা হুইল চেয়ারে বসে খেলে, এক হাত নেই, এইরকম যে স্পোর্টসগুলি করা হয় এগুলিকে প্যারা স্পোর্টস বলা হয়। এই প্যারা স্পোর্টসের একটা সেন্টার এস্টাবলিশ হতে যাচ্ছে হাই অল্টিটিউড। কোথায়? ভারতবর্ষের মধ্যে হাই অল্টিটিউড লাদাখই আছে, লেহ লাদাখে এই একটা সেন্টার, স্পোর্টস সেন্টার করা হচ্ছে, প্যারা স্পোর্টস সেন্টার। মনে রাখবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। উইথ অ্যান এম কি? এম টু প্রমোট স্পোর্টস ইন দ্য কান্ট্রি। ইন্ডিয়ার মধ্যে খেলাটাকে যে প্রমোট করার মেন উদ্দেশ্য। এটা কোন কোম্পানির সঙ্গে সহযোগিতা করে করা হচ্ছে? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা সাইন করা হয়েছে লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সঙ্গে। কার সাহায্যে? আদিত্য মেহতা ফাউন্ডেশন এই স্পোর্টস সেন্টারটা বানাতে সাহায্য করবে। পরের কোশ্চেনটা যাব, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মধ্যপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট? মধ্যপ্রদেশ যে স্টেটের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে, তারা কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? এটার আনসারটা হবে পঙ্কজ ত্রিপাঠী। ঠিক আছে বন্ধুরা, আমি এতদিন ত্রিপুরা পুলিশে যারা ইন্টারভিউ দেবেন তোমাদের জন্য জিজ্ঞেস করেছিলাম। আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বানানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে বানানো হয়েছে। তোমরা যারা আছো পুলিশের ইন্টারভিউ দেবে ত্রিপুরার, মনে রাখবে আমার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমার কাছ থেকে ছুটে গেল। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেব। হু ইনোগ্রেটেড দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন নিউ দিল্লি? এখানে আনসারটা দেখেছিলাম দোস্ত পঙ্কজ ত্রিপাঠীকে আমরা দেখে নিই, দাঁড়ান একটু, অনেকে হয়তো নাও চিনতে পারেন যারা ফিল্মের সঙ্গে যুক্ত নয়। ইনি হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী, মধ্যপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, ওনাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির অ্যাডভার্টাইজার হিসেবে নিযুক্ত করেছেন। জবরদস্ত অ্যাক্টর, আমরা সবাই জানি ওনাকে, ওনার অ্যাক্টিং স্কিল অসাধারণ। হু ইনোগ্রেটেড দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন নিউ দিল্লি? ভারত আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলা নিউ দিল্লিতে হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে, সেটা কে উদ্ঘাটন করেছে? আনসারটা হবে পীয়ূষ গোয়েল। পীয়ূষ গোয়েল হচ্ছে মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর এটা যে মেলাটা হতে যাচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এটা এডিশন কত?
43তম এডিশন। ওটা কোথায় অনুষ্ঠান? ভারত মণ্ডপম, নিউ দিল্লি। ভারত মণ্ডপম হচ্ছে দিল্লি প্রগতি ময়দানে একটা গ্যালারি আছে যেটার নাম হচ্ছে ভারত মণ্ডপম, ওখানে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। ইট ইজ বিং অর্গানাইজড 14 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত এই কনফারেন্সটা চলবে, ঠিক আছে? এই মিটিংটা, এই ফেয়ারটা, মেলাটা চলবে, ঠিক আছে? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। পরের কোশ্চেনটা যাব, হোয়ার উইল রাশিয়া বিজনেস সেন্টার ওপেন ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে রাশিয়া বিজনেস সেন্টার একটা কোথায় উদ্বোধন করা হবে? ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কিন্তু, হ্যাঁ। বর্তমানে রাশিয়া কিন্তু ইউরোপের সঙ্গে বিজনেস নেই, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সংঘার কারণে তারা এখন ইন্ডিয়া এবং চায়নার উপর ব্যবসা বাণিজ্যের জন্য অনেকটাই নির্ভরশীল। ওনাদের যে মার্কেট ইন্ডিয়া এবং চায়নার জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে আনসারটা হবে নিউ দিল্লিতে তারা এই রাশিয়ান বিজনেস সেন্টার উদ্বোধন করা হবে, ঠিক আছে? দ্য রাশিয়ান এমবেসি অ্যান্ড ইন্ডিয়া টু ইনোগ্রেট রাশিয়া বিজনেস সেন্টার নভেম্বর 12 এই বিজনেস সেন্টারটা উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে? ইনিশিয়েটিভ কি? অ্যান ইনিশিয়েটিভ লিড বাই দ্য বিজনেস কাউন্সিল ফর কোঅপারেশন উইথ ইন্ডিয়া অ্যান্ড সিনার্জি কোঅপারেশন নিউ দিল্লি। রাশিয়ার যে বিজনেস কাউন্সিল আছে কোঅপারেশন, তার সঙ্গে সমন্বয় করা, সিনার্জি মানে সমন্বয়ক সাধন করা, কোঅপারেশন করা দিল্লির সঙ্গে। এটা হচ্ছে এই রাশিয়ান বিজনেস সেন্টারের লক্ষ্য। পরের কোশ্চেনটা যাব, গভর্নমেন্ট অ্যাপ্রুভ দ্য ফার্স্ট এভার ওমেন ব্যাটালিয়ন ফর ড্যাশ ড্যাশ ড্যাশ। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমপ্লিটলি ওমেন প্রথম, এর আগে কোনো কমপ্লিট ওমেন ব্যাটালিয়ন কোথাও নেই। মহিলা সিআরপিএফ আছে, মহিলা আর্মি আছে, মহিলা সবই আছে, কিন্তু কমপ্লিটলি ওমেন ব্যাটালিয়ন কিন্তু নেই। এখানে হচ্ছে ফার্স্ট এভার ওমেন ব্যাটালিয়ন, টোটালি ওমেন, অল ওমেন থাকবে, সব ওমেন কমান্ডেন্ট থেকে শুরু করে সব কিছু। এটা কোন ফোর্স রিসেন্টলি করেছে? সেটা হচ্ছে সিআইএসএফের মধ্যে প্রথম একটা মহিলা ব্যাটালিয়ন খুলতে যাচ্ছে, পুরো টোটালি মহিলারাই হ্যান্ডেল করবে। পরের কোশ্চেনটা যাব, সামান্তা হারবে ওন দ্য বুকার প্রাইজ ফর হার নোবেল। বন্ধুরা, নোবেল ড্যাশ ড্যাশ ড্যাশ, সামান্তা হারবে যিনি বুকার প্রাইজ পেয়েছেন কোন নোবেলের জন্য? নোবেল মানে গ্রন্থ, কাব্যগ্রন্থের জন্য। এটার আনসারটা হবে নোবেল অরবিটাল। বন্ধুরা, ইনি হচ্ছেন সামান্তা হারবে। ওনার নোবেল জন্য দেখেন হাতে ধরা আছে নোবেল অরবিটাল। নোবেল মানে গ্রন্থ, উপন্যাস, ওটার জন্য ওনাকে বুকার প্রাইজ একটা লিটারারি অ্যাওয়ার্ড। এখানে যারা ব্রিটেন আর আয়ারল্যান্ডের, ইউনাইটেড কিংডম আর আয়ারল্যান্ডে তাদের অরিজিনাল নিজের লেখা ইংলিশে উপন্যাস লিখে থাকে যারা, তারা উপন্যাসগুলি বিবেচনা করে, 5 জনের একটা জুরি মেম্বার থাকে, টিম থাকে, তারা বিবেচনা করে এই বুকার প্রাইজ দেওয়া হয়। ট্রান্সফর্মের জন্য দেওয়া হয়, আগে ডাইরেক্ট ইংলিশ দেওয়া হতো, এখন ইংলিশ থেকে যদি কেউ ট্রান্সফর্ম করে অন্য ভাষায়, তাদেরকেও দেওয়া হয়ে থাকে। বুকার প্রাইজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রাইজ, মনে রাখবে। হু হ্যাজ ওন দ্য চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2024 মাস্টার টাইটেল? গ্র্যান্ড মাস্টার যারা চেস, যেটাকে বলে আমরা দাবা খেলাটাকে গ্র্যান্ড মাস্টার মানে দাবা খেলার সঙ্গে যুক্ত। হু হ্যাজ ওন দ্য চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2024? কে চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2024 জিতেছে? সেটা হচ্ছে অরবিন্দ চিত্তাম্বরম। উনি 4.5 পয়েন্টস পেয়ে উনি চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেনটা, হু বিকাম ইন্ডিয়াস সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ইন মেন্স T20 ইন্টারন্যাশনালস? এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতের কোন বলার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হয়েছে, উইকেট শিকারী হয়েছে T20 ইন্টারন্যাশনাল ম্যাচে? সেটা হচ্ছে অর্শদীপ সিং। প্রথম পজিশনে অর্শদীপ সিং রিসেন্টলি সাউথ আফ্রিকা সিরিজের পর ইনি অর্জন করেছে এই সফলতা। প্রথম জায়গায় ফার্স্ট পজিশনে আছেন ইউবেন্দ্র চাহাল। পরের কোশ্চেনটা, এশিয়াস লার্জেস্ট, বন্ধুরা, এশিয়াস লার্জেস্ট এয়ার ওপেন ট্রেড বালি যাত্রা হ্যাজ স্টার্টেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? বন্ধুরা, জিজ্ঞেস করে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় লার্জেস্ট, তুমি বুঝতে পারছো, বালিযাত্রা যে মেলাটার নাম হচ্ছে বাণিজ্য মেলা একটা, যেটার নাম হচ্ছে বালিযাত্রা, এটা স্টার্ট হয়েছে কোন রাজ্যে? এটার আনসারটা হচ্ছে উড়িষ্যা। বালিযাত্রা হচ্ছে উড়িষ্যার কোটাক
যে শহর আছে কোটাক সিটিতে এই বালিযাত্রা অর্গানাইজ করেছে। সেটা কী কারণে তারা করে থাকে? উড়িষ্যাস হিস্টোরিক ট্রেড লিঙ্ক উইথ দ্য সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যে তার ঐতিহাসিক একটা বাণিজ্যিক লিঙ্ক আছে, সেই লিঙ্কটার কারণে মানা হয়ে থাকে তারা প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমাতে এই মেলাটার আয়োজন করা হয়ে থাকে। এশিয়াস লার্জেস্ট মেলা হওয়াতে সেটা কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো বালিযাত্রা, বালি হচ্ছে কি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। সে বালি সুমাত্রাতে এনসিয়েন্ট প্রাচীনকালে এই কার্তিক পূর্ণিমার সময় উড়িষ্যার যে যারা ব্যবসা বাণিজ্য করতো, মহাজনরা যারা ছিল, ওই সময় তারা ওইখানে গিয়ে সেটা প্রচুর পরিমাণে ব্যবসা করে প্রচুর পরিমাণে ধন সম্পদ তারা ওই সময় নিয়ে এসেছিল। তারা ওই সময় থেকে সেলিব্রেশন করে আসছে বাণিজ্য মেলা হিসাবে, ঠিক আছে? সেটা বালিযাত্রা নামে। তো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। বাণিজ্য মেলা কোথায় হয়? কোটাক, উড়িষ্যায় হয়। 17 নম্বর কোশ্চেন, হুইচ এয়ারপোর্ট ওন দ্য গ্লোবাল রিকগনিশন ফর ডিজিটাল ইনোভেশনস অ্যাট দ্য এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ডিউরিং দ্য সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024? বন্ধুরা, প্রশ্ন করা হয়েছে সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024 একটা প্রোগ্রাম হয়, সেখানে ইনোভেশন, নর্মাল ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল ইনোভেশনের জন্য কোন এয়ারপোর্টকে এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এটার আনসারটা হচ্ছে জিএমআর, হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, ঠিক আছে? মনে রাখবে, এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড কোন এয়ারপোর্ট পেয়েছে? হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। এখান থেকে দেখে নিতে পারো কী জন্য পেয়েছে। ইনোভেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফেসিলিটি ম্যানেজমেন্ট, ওখানকার যে ফেসিলিটি ম্যানেজমেন্ট অসাধারণ। পরের কোশ্চেনটা যাব, হুইচ অর্গানাইজেশন সাকসেসফুলি টেস্টেড দ্য 75 km গাইডেড পিনাকা রকেট সিস্টেম অন নভেম্বর 14, 2024? বন্ধুরা, এখানে জিজ্ঞাসা করা হয়েছে নভেম্বরের 14 তারিখ 75 কিলোমিটার রেঞ্জের গাইডেড পিনাকা রকেট সিস্টেম, যে রকেট আমরা দেখতে পাই যে ফায়ার করে একটার পর একটা আর্টিলারি থেকে, এই রকেট পিনাকা রকেট সিস্টেম টেস্ট করা হয়েছে। বন্ধুরা, পিনাকা রকেট সিস্টেম ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও ডেভেলপ করেছে, ঠিক আছে? রিসেন্টলি টেস্ট করা হয়েছে পিনাকা যে রকেট সিস্টেম, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা ডিভাস্টেটিং ফায়ার, ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক একটা ফায়ার সাপোর্ট, ঠিক আছে? মনে রাখবে। এর লেগে পিনাকা, যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো, কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্টের এমসিকিউস থাকে, আমি নিজেও পেয়েছি। পরের কোশ্চেনটা যাব, পণ্ডিত রামনারায়ণ হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে পণ্ডিত রামনারায়ণ কিছুদিন আগে মারা গেছে, উনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন? উনি ছিলেন মিউজিক ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, মিউজিশিয়ান। উনি 96 বছরে মারা গেছে মুম্বাইতে। উনি কী বাজাতেন? সারাঙ্গি মেস্ট্রো, যে মিউজিশিয়ান যে ইনস্ট্রুমেন্ট আছে, উনি সেটাই বাজাতেন। রিনাউন্ড হিন্দুস্তানি মিউজিশিয়ান নোন ফর হিজ মিস্ট্রিজ অফ দ্য সারাঙ্গি। উনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছিলেন? উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। পরের কোশ্চেনটা যাব, লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যেটাকে শর্ট ফর্মে LRLACM, ইজ ডেভেলপড বাই হুইচ অর্গানাইজেশন? এই যে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলটা, সেটা কোন অর্গানাইজেশনের মাধ্যমে ডেভেলপ করেছে, বানানো হয়েছে? এটাও সেম ডিআরডিও বানিয়েছে। ডিআরডিও আমাদের অত্যাধুনিক যত মিসাইল আছে বেশিরভাগ বানিয়ে থাকে। ভারত ডায়নামিকও করে, তো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডসও করে, বেশিরভাগ ডিআরডিওই করে থাকেন। তো ডিআরডিও এটা ডেভেলপ করেছে কার সাহায্য নিয়ে? সাপোর্ট করেছে ডিআরডিওকে ভারত ডায়নামিক লিমিটেড এবং VEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সাহায্যে এগুলি করা হয়েছে, ঠিক আছে? এটা খুবই একটা সাকসেসফুল মিসাইল, যেটাকে ডিটেক্ট করা এবং ইন্টারসেপ্ট করা খুবই কঠিন। পরের কোশ্চেনটা যাব, কোশ্চেনগুলি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দোস্তরা, কারণ তোমাদের জন্যই পরিশ্রম করি। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে পরিশ্রমের পাওনাটা আমি পেয়ে যাব। 21 নম্বর, সি ভিজিল 2024 ইজ এ ডিফেন্স এক্সারসাইজ কন্ডাক্টেড বাই হুইচ কান্ট্রি? প্রশ্ন করা হয়েছে সি ভিজিল 2024 একটা সামরিক এক্সারসাইজ নিজেদের মধ্যে, সেটা কোন দেশ করেছে? সেটা আমাদের ইন্ডিয়াই করেছে। ইন্ডিয়া কে করেছে? ইন্ডিয়ান নেভি, ভারতীয় যে নৌসেনা আছে, ইন্ডিয়ান নেভি একটা কন্ডাক্টেড দ্য 4th প্যান ইন্ডিয়া কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ সি ভিজিল 2024 নভেম্বর 20-21
নভেম্বর মাসের 20 তারিখ এবং 21 তারিখ এই এক্সারসাইজটা হবে। এই এক্সারসাইজটা খুবই বড়, যে কারণে এটা একটা এমসিকিউ হয়েছে। এটা হচ্ছে, এটার মধ্যে ইনভলভস হবে 6 মিনিস্ট্রিজ, 6 মিনিস্ট্রি থাকবে, 21 অর্গানাইজেশনস অ্যান্ড কাভার অল কোস্টাল স্টেট, যে সমুদ্র সীমার সঙ্গে যে যারা লাগু যে স্টেটগুলি আছে সব স্টেট এর মধ্যে আসবে। ইউনিয়ন টেরিটরি লক্ষদ্বীপ, আন্দামান নিকোবর এই এক্সারসাইজের মধ্যে আসবে। আর তাদেরকে সাহায্য করবে অ্যালং উইথ স্টেট মেরিন পুলিশ, যারা নৌ পুলিশ আছেন, জল পুলিশ যারা আছে, কোস্টগার্ড এবং ফিশারিজ, যারা ফিশারম্যান যারা আছে, মাছ ধরতে যায়, তারাও এই এক্সারসাইজের সামিল হবে। উদ্দেশ্য কি? দ্য এক্সারসাইজ ইজ এম টু প্রোটেক্ট কোস্টাল অ্যাসেটস, যে সামুদ্রিক সীমার যে অ্যাসেটসগুলি আছে, সম্পত্তি, ইনভলভ লোকাল কমিউনিটিস, এখানে লোকাল কমিউনিটি যারা থাকবে সমুদ্র সীমার কোস্টাল এরিয়া, তারাও কিন্তু পার্টিসিপেট করবে উইথ পার্টিসিপেন্ট ফ্রম দ্য ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স অ্যান্ড ফিশিং কমিউনিটি, সবাই এটার মধ্যে ইনভলভ থাকবে সমুদ্র সীমা রক্ষা করার জন্য। পরের কোশ্চেনটা যাব, হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল কলোনি রিসেন্টলি ডিসকভার্ড? বন্ধুরা, জিজ্ঞেস করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড়, ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল কলোনি, বিশ্বের সবচেয়ে বড় একটা কোরাল কলোনি, কোরাল কথার অর্থ হচ্ছে প্রবাল, প্রবাল কলোনি রিসেন্টলি ডিসকভার্ড হয়েছে। কোথায় ডিসকভার করা হয়েছে? ওয়ার্ল্ডস লার্জেস্ট হওয়াতে কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যালি। এটার আনসারটা হবে সলোমন আইল্যান্ড। সলোমন আইল্যান্ড কোথায় অবস্থিত? সেটা হচ্ছে, ইট ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেন। প্যাসিফিক ওশেন সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ওশেন যেটা, প্যাসিফিক ওশেনের সাউথ ওয়েস্টার্ন সাইডে সলোমন আইল্যান্ড লোকেটেড। আর সলোমন আইল্যান্ডে এই কোরাল কলোনি পাওয়া গেছে, সেটা বিশ্বের সবচেয়ে বড় কোরাল কলোনি। কোরাল কি সেটা বুঝে নেব। কোরাল মানে হচ্ছে প্রবাল। এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা ডিসকভারি বিভিন্ন চ্যানেলে যখন দেখি এগুলি দেখতে পাই। এগুলো হচ্ছে সমুদ্রের নিচে গাছের মতো কিন্তু দেখা যাচ্ছে, খুবই মনে হচ্ছে খুবই সমুদ্রের নিচের উদ্ভিদ এরকম। এগুলো কিন্তু উদ্ভিদ নয়, এগুলিকেই কোরাল বলা হয়, এগুলিকেই প্রবাল। এগুলি হচ্ছে মেরুদণ্ডহীন, এগুলি হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী। এগুলি যখন মারা যায়, মারা গিয়ে তারা একটার পর একটা জমে যায়, তাদের যে স্কেলিটন, যে কঙ্কালটা হয়, সেটা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি হয়ে থাকে। আর এগুলি আস্তে আস্তে যখন একটার পর একটা মানে মরার পর একের পর এক জমতে থাকে, জমার পর এটা কোরাল তৈরি হয়ে যায়, কোরাল কলোনি হয়ে যায়। কোরাল কলোনি আস্তে আস্তে কী হয় জানো? কোরাল রিপ, কোরাল আইল্যান্ডে পরিণত হয়ে যায়। যেমন আমাদের লক্ষদ্বীপের যে 36টা আইল্যান্ড আছে, লক্ষদ্বীপের যে আইল্যান্ডসগুলি, সেগুলো কিন্তু কোরাল আইল্যান্ড। সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউও আসে জিওগ্রাফিতে। আমি আমার জিওগ্রাফি কোশ্চেনও কিন্তু বানিয়েছিলাম, তোমাদের বোঝার জন্য এই জিনিসটা এখানে রাখলাম। পরের কোশ্চেনটা যাব, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসব ইনোগ্রেটেড রিসেন্টলি? প্রথম মহোৎসব, বোডোল্যান্ড মহোৎসব প্রথম হয়েছে, তাই বলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বোডোল্যান্ড, যারা আসামের যে বড়ো কমিউনিটি আছে, তাদের দ্বারাই এখানে উৎসবটা পালন করা হয়েছে। ঠিক আছে, বোডোল্যান্ড মহোৎসব ইনোগ্রেটেড রিসেন্টলি কোনখানে হয়েছে? বোডোল্যান্ড, তারা আসামের হলো উৎসবটা করা হয়েছে নিউ দিল্লিতে। দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই বোডোল্যান্ড মহোৎসবটাকে ইনোগ্রেশন করেছেন, নতুন দিল্লিতে উদ্ঘাটন করেছেন। এটা 2 দিনের ইভেন্ট। আর এখানে সেলিব্রেট করেছে বড়ো কালচার, ল্যাঙ্গুয়েজ এবং হেরিটেজ, তাদের যে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আছে, ওগুলো এখানে শেয়ার করা হয়েছে। দ্য মহোৎসব প্রমোট দ্য পিস অ্যান্ড ইউনিটি আন্ডার থিম কি আসছিল? এই উৎসবের থিম হচ্ছিল পিস অ্যান্ড হারমোনি ফর পারপাসেস ভারত, প্রসপারিয়াস ভারত, আই এম ভেরি সরি, প্রসপারিয়াস ভারত। এটা হচ্ছিল থিম এই অনুষ্ঠানে। যারা বড়ো কমিউনিটি আছেন, আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ইট অলসো স্ট্রেংথেন টাইস অ্যামং বড়ো কমিউনিটিস। এখানে যে বড়ো যে কমিউনিটিস আছে, যারা আসাম, ওয়েস্ট বেঙ্গল, নেপাল, কিছু বর্ডার এরিয়া, নর্থ ইস্টার্ন স্টেটে যেখানে বড়ো কমিউনিটি আছে, তাদের মধ্যে একটা টাইজ, একত্র মেনটেন করার কাজ করবে এই উৎসবটার মাধ্যমে। ইভেন হাইলাইটেড বড়ো কালচার, লিঙ্গুইস্টিক, ইকোলজিক্যাল ডাইভার্সিটি এটসেট্রা। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। যদি কোশ্চেনগুলি ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ডেইলি এই রকমের ভিডিওর জন্য। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট করা আছে। যখন থেকে চ্যানেল খুলেছি তখন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানাচ্ছি। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।